পরীর রাজ্যের রাজকন্যার নাম মেঘদূতী। সে দেখতে যেমন সুন্দর তেমনি গুণবতী। রাজ্য জুড়ে রাজকন্যার জয়গান। রাজ্যের রাজা মেঘদূতীকে ডেকে পাঠালো। বলো বাবা, আমাকে ডাকছিলে? হ্যাঁ মা, তুমি এখন বড় হয়েছ, তোমাকে বিয়ে দেওয়ার সময় হয়েছে। এবার বলো দেখি, তোমার কেমন রাজপুত্র পছন্দ, বলো আমাকে। বাবা, আমি কোনো রাজপুত্রকে বিয়ে করতে চাই না। পরীর রাজ্যের কোনো রাজপুত্রই আমার পছন্দ নয়। এ কেমন কথা? তাহলে তুমি কাকে বিয়ে করবে? পরীর রাজ্যের রাজকন্যা হয়ে নিশ্চয়ই কোনো মানুষকে বিয়ে করবে না। হ্যাঁ বাবা, আমি কোনো মানুষকে বিয়ে করতে চাই। পরী রাজ্যের কোনো রাজপুত্রকে আমি স্বামী হিসেবে গ্রহণ করব না। মানুষকে আমার খুব ভালো লাগে। ওরা কত সহজ সরল, মিশুক আর হাসি খুশি। দূর থেকে দেখলে কাশবন সব সময় ঘন মনে হয়। মানুষেরা অতটাও সহজ সরল নয়, তারা খুব জটিল। তাহলে তুমি আমাকে কিছুদিনের জন্য হলেও মানুষের রাজ্যে যাওয়ার অনুমতি দাও। সেখান থেকে একবার ঘুরে আসতে চাই। না না, সে কখনোই সম্ভব নয়। পরীর রাজ্য থেকে তুমি কখনোই সেখানে যেতে পারবে না। কি ব্যাপার? তোমরা নিজেদের মধ্যে কি এত আলোচনা করছো? তোমার মেয়ের কথা শোনো। ও নাকি পরীর রাজ্যের কোনো রাজপুত্রকে স্বামী হিসেবে গ্রহণ করবে না। তার স্বামী হিসেবে নাকি কোনো মানুষকে পছন্দ। ভেবে দেখো একবার, এটা কি করে সম্ভব? আমাদের মেয়ে বড় হয়েছে, ওর একটা নিজস্ব পছন্দ ও অপছন্দ তৈরি হয়েছে। তোমার এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নেই। তাই তো বলছি, আমি এখন ওকে মানুষের রাজ্যে কি করে পাঠাবো? ওখানে পদে পদে বিপদ। আমাদের রাজকন্যা যথেষ্ট বুদ্ধিমতী। ও সকল বাধা বিপত্তি কাটিয়ে সঠিক মানুষটাকে পছন্দ করবে। বাবা, মা একদম ঠিক কথা বলেছে। দেখবে, আমি সঠিক যোগ্য মানুষকেই পছন্দ করে বিয়ে করব আর খুব সুখী হব। যা খুশি তোমরা তাই করো, কিন্তু মনে রেখো, এই বিয়েতে আমার একদমই মত নেই। এরপর সূর্য ওঠার সাথে সাথে মেঘদূতী পৃথিবীতে অবতরণ করল। পৃথিবীর রূপ সৌন্দর্যে সে একেবারেই মুগ্ধ হয়ে গেল। বাহ, কি সুন্দর পৃথিবীর রূপ! এত সুন্দর পৃথিবীর মতো সৌন্দর্য আর কোথাও নেই। কিন্তু এভাবে পরীর বেশ ধরে থাকলে তো আমার চলবে না। আমি কোনো মানুষের ছদ্মবেশ নিয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবো। এরপর নিশ্চয়ই আমি আমার মনের মানুষকে খুঁজে পাবো। পরীর রাজ্যের রাজকন্যা মেঘদূতী যখন মানুষের বেশ ধরে চারদিকে ঘুরে বেড়াচ্ছিল, আর ঠিক তখনই উদয়গড় রাজ্যের রাজকুমার প্রতাপ মন খারাপ করে গাছের নিচে বসেছিল। কি ব্যাপার রাজকুমার, এমন উদাসীন ভাবে তুমি এখানে বসে আছো কেন? আমার কিছুই ভালো লাগছে না দাসী, তুমি এখান থেকে চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। না রাজকুমার, আমাকে ক্ষমা করো। রানীমা খুব কঠিন ভাবে হুকুম করেছে, তোমাকে যেন একবারও চোখের আড়াল না করি। মাকে সবকিছু আমি বলবো, তুমি এখানে থেকো না। আমি কিছুক্ষণ সময় একা থাকতে চাই। ছোটবেলা থেকে আমি তোমাকে কোলে পিঠে করে বড় করেছি। যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে খুলে বলো, তারপরেও এভাবে মন খারাপ করে বসে থেকো না। সারাক্ষণ কেমন একটা অস্থির অজানা ভয় কাজ করে। মনে হয় এই রাজ্য থেকে কোথাও একটা আমি চলে যাই। এই কথা বলে কি হবে আর রাজকুমার? তোমার তো এই রাজ্যের দায়িত্ব নিতে হবে। তাছাড়া তুমি এখন যথেষ্ট বড় হয়েছো। এই রাজ্যের অধিকার একমাত্র তোমার। এসব রাজ্যের কোনো কিছুই আমি চাই না। আমি শুধু চেয়েছিলাম আমার মা বাবা আমাকে একটু সময় দিক, আমাকে ভালোবাসুক। ওই তো রানীমা এদিকেই আসছে। কোথায় আমার লক্ষ্মী রাজকুমার? আমি তোমাকে পুরো রাজ্য জুড়ে
খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাচ্ছি না। দেখুন না রানীমা, রাজকুমার মন খারাপ করে বসে আছে আর বলছে আমি যেন এখান থেকে প্রাসাদে ফিরে যাই। কেন, কি হয়েছে আমার প্রতাপের? কি ব্যাপার? আমাকে সব কিছু খুলে বলো। আমার খুব নিঃসঙ্গ অনুভব হয় মা, সারাক্ষণ একা একা লাগে। একাকিত্ব সব সময় আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। এটাই হলো তোমার বয়সের দোষ। এখন তুমি পূর্ণাঙ্গ পুরুষ থেকে যুবকে পরিণত হয়েছ, আর তাই তোমার বিয়ে দেওয়ার সময় হয়েছে। না না, আমি বিয়ে করতে চাই না মা, আমি সারা জীবন এভাবেই থাকতে চাই। না বাবা, অমন কথা বললে কি করে হবে? এখন তোমার সঙ্গীর প্রয়োজন, আর তাই তো বিনোদপুর রাজ্যের রাজকন্যা কাকনমালার সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি। আগামীকালকে তুমি রওনা হবে কাকনমালার সাথে দেখা করতে। কাকনমালা? শুনেছি রাজকন্যা কাকনমালা খুব সুন্দরী আর অহংকারী। সে তো কখনোই আমাকে ভালোবাসবে না মা। কাকনমালা যেমন সুন্দরী, ঠিক তেমনি তুমিও অনেক রূপবান। তাছাড়া তুমিও তোমার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করবে। আর দেরি করো না বাবা, আগামীকালকে তুমি রওনা হয়ে যাও। এদিকে মেঘদূতী ঘুরতে ঘুরতে চলে গেল একটি কাঠুরিয়ার বাড়িতে। কেউ কি আছো? আমাকে একটু পানি পান করাতে পারো? তৃষ্ণায় আমার বুকের ছাতিটা একেবারে ফেটে যাচ্ছে। ও মা, এটা তো দেখি একটা রাজকন্যা। কি ব্যাপার রাজকন্যা, তুমি সব কিছু ফেলে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছ কেন? আমার নাম মেঘদূতী। আমি জঙ্গলে এসেছিলাম আমার বাবার সাথে শিকার করার জন্য, আর এরই মধ্যে আমি পথ হারিয়ে ফেলেছি। তোমার বয়স তো অনেক কম। জঙ্গলে চারিদিকে ডাকাতের উপদ্রব। ওরা একবার যদি জানতে পারে তুমি জঙ্গলে হারিয়ে গেছো, নিশ্চিত তোমাকে উঠিয়ে নিয়ে যাবে। কি বলছেন কি? জঙ্গলের মধ্যে ডাকাতের উপদ্রব আছে নাকি? আরে হ্যাঁ, জঙ্গলের মধ্যে ডাকাতের উপদ্রব রয়েছে। ডাকাতেরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। এই পৃথিবীটা খুব ভালো একটা জায়গা নয়। তুমি মনে হয় রাজপ্রাসাদ থেকে খুব একটা বের হও না, তাই সব কিছু জানো না। হ্যাঁ গো, আমি রাজপ্রাসাদ থেকে একদম বের হই না। আমার বাবা মা চায় না আমি প্রাসাদের বাইরে গিয়ে ঘোরাঘুরি করি। তবে যাই হোক, একবার যখন এসেই পড়েছো, না খাইয়ে তোমাকে ছাড়ছি না। একটু দাঁড়াও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। এদিকে সেই কাঠুরিয়ার স্ত্রী কমলা ছিল অত্যন্ত গরিব। তাদের নুন আনতে পান্তা ফুরায় এমন অবস্থা। সে মেঘদূতীকে সামান্য দুটো বাতাসা খেতে দেয়। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। ঘরে কোনো খাবার নেই, জানি না তোমাকে কি খেতে দেব। আহারে, বাবা ঠিকই বলেছিল, পৃথিবীর মানুষের খুব কষ্ট। এরা সারাটা জীবন অনাহারে দিন কাটায়, আর আমাদের রাজ্যে কত মজার মজার খাবার, অথচ সেখানে খাওয়ার মতো কোনো মানুষ নেই। কি ব্যাপার, হঠাৎ করে চুপ করে গেলে? নিজের মনে মনে তুমি কি বলছো? আপনি আমাকে যা খেতে দিয়েছেন আমি তাতেই খুব খুশি। এই দেখুন, আমি মন ভরে খাবারটুকু খাচ্ছি। এরপর মেঘদূতী সেই খাবারগুলো খেলো। বাহ, দারুণ খাবার! এত মজার খাবার আমি অনেক দিন খাইনি। তুমি তো আমাকে অনেক মজার মজার খাবার খাওয়ালে, কিন্তু আমি তোমাকে কি উপহার দেই বলো তো? তুমি আমার বাড়ির অতিথি, আমি তোমার কাছ থেকে আবার কি উপহার নেব? এই নাও,
এটা একটা আংটি। এই আংটিটা আমি তোমাকে দিলাম। দেখে তো মনে হচ্ছে এটা একটা জাদুর আংটি, কিন্তু তুমি তো একজন সাধারণ রাজকন্যা। এই জাদুর আংটি তুমি কোথায় পেলে? কমলা এই প্রশ্ন করার সাথে সাথে মেঘদূতী পরীতে রূপান্তরিত হলো। তার মানে তুমি একটা জাদুর পরী? এ কি দৃশ্য দেখছি আমি! আমি তো ভেবেছিলাম তুমি কোনো মানুষের রাজ্য থেকে আসা একজন সাধারণ রাজকন্যা। কাঠুরিয়ার বউ, আমি কোনো সাধারণ রাজকন্যা নই। আমি হলাম পরীর দেশের রাজকন্যা। পৃথিবীতে কিছুদিনের জন্য আমি বেড়াতে এসেছি। ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারিনি। না জেনে না বুঝে আমি হয়তো অনেক উল্টোপাল্টা কথা আপনাকে বলে ফেলেছি। একেবারে তুমি থেকে আপনিতে পৌঁছে গেলে। আমাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি সাধারণ মানুষদের মতোই। আমি এখানে শুধুমাত্র এসেছি পৃথিবীকে ভালো করে জানতে। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি পৃথিবী থেকে পরীর রাজ্যেতে চলে যান। এই পৃথিবী মোটেই ভালো জায়গা নয়। এখানে পদে পদে বিপদ। যে কাজে আমি এখানে এসেছি সেই কাজটা শেষ করে চলে যাব। এখন আমাকে বিদায় দাও। কমলার সাথে কথা বলা শেষ করে মেঘদূতী আকাশে উঠতে শুরু করল। উড়তে উড়তে সে একটা সময় ক্লান্ত হয়ে একটা নদীর পাড়ে বসে পড়ল। জানি না কখন আমি আমার মনের মানুষের দেখা পাবো। এর চেয়ে বরং আজকের এই দিনটা আমি এই নদীর পাড়ে কাটিয়ে দিই। হয়তো আমার মনের মানুষের সাথে দেখা আমার এই নদীর পাড়েই হবে। কি ব্যাপার রাজকুমার, তোমার তো আজ অন্য রাজ্যে যাওয়ার কথা ছিল রাজকন্যাকে দেখার জন্য, আর তুমি কিনা এখনো বসে বসে এখানে বাঁশি বাজাচ্ছ? মা, আমি কোনো সুন্দরী রাজকন্যাকে বিয়ে করতে চাই না। আমি কোনো সাধারণ একটা মেয়েকে বিয়ে করতে চাই, যে তার রূপ নয়, বরং শুধুমাত্র আমার প্রেমে পড়বে আর আমাকেই ভালোবাসবে। আমাদের বংশে কোনো অসুন্দর মেয়েকে রানী হিসেবে স্থান দেওয়া হয় না। আমরা সৌন্দর্যের পূজারী। বিয়ে ঠিক করার সময় আমরা প্রথমত মেয়ের সৌন্দর্য দেখি। কই, বাবাও তো তোমার রূপ লাবণ্য দেখে তোমাকে বিয়ে করেছিল, কিন্তু তোমার আর বাবার মধ্যে কখনো কোনো ভালো সম্পর্ক ছিল না। আমি কখনো দেখিনি তোমরা একসাথে সময় কাটিয়েছ। দেখো, আমি তোমার বাবার ঐশ্বর্য দেখে তাকে বিয়ে করেছি, আর তোমার বাবা আমার সৌন্দর্য দেখে আমাকে বিয়ে করেছে। আমাদের মধ্যে আর যাই থাকুক না কেন, আলাদাভাবে আমরা দুজনেই সুখী। এই সুখ তো আমি চাইনি মা। আমি সব সময় চেয়েছি আমার বাবা মা আমার কাছাকাছি থাকবে। আমি কখনোই তোমাদের কাছ থেকে সেই সময় বা ভালোবাসা কিছুই পাইনি আমি। এসব বাজে কথা বলা এক্ষুনি বন্ধ করো, আর যাও, তুমি রাজকন্যার সাথে দেখা করতে যাও। ঠিক আছে, তুমি যখন এত করেই চাইছো, সেখানে আমি যাচ্ছি মা। মনে রেখো, এই বিয়েতে মন থেকে আমার কোনো সাড়া নেই। এরপর অনিচ্ছা থাকা সত্ত্বেও রাজকুমার প্রতাপ গেল সেই রাজকন্যার সাথে দেখা করার জন্য। পথের মধ্যে তার খুব ক্লান্ত লাগছিল, আর নদীর পাড়ে বসে সে তার সুমধুর কণ্ঠে বাঁশি বাজাচ্ছিল। আহা, কি সুন্দর বাঁশির সুর! এত সুন্দর বাঁশির সুর আমি কখনো শুনিনি। ওই তো ওইখানে একটা ছেলে বসে বসে বাঁশি বাজাচ্ছে। যাই, আমি বরং ওর সাথে একটু দেখা করে আসি। কে তুমি? এই রাজ্যে তোমাকে আগে কখনো দেখিনি। বাহ, কি সুন্দর তুমি! তোমার রূপ লাবণ্য চারদিকে একেবারে ঝলমল করছে। আমি পরীর দেশের রাজকন্যা মেঘদূতী। পৃথিবীতে আমি বেড়াতে এসেছি। কিছুক্ষণ পরেই আমি পরীর রাজ্যে ফিরে যাব। আমি এই রাজ্যের রাজকুমার। আমার নাম প্রতাপ।
রাজকুমার, তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে? এর আগে আমি পৃথিবীর কোনো মানুষের সাথে কখনো বন্ধুত্ব করিনি। আমার খুব ইচ্ছা একজন মানুষের সাথে আমার বন্ধুত্ব হোক। তোমাকে আমার বেশ ভালো লেগেছে। তুমি মাঝে মাঝে এই নদীর পাড়ে চলে এসো। তুমি আর আমি দুজনে খুব ঘুরে বেড়াবো, কেমন? এরপর মেঘদূতী উড়তে উড়তে তার পরীর রাজ্যে ফিরে গেল। আর অন্যদিকে রাজকুমার রাজ্যে ফেরার পর তার মন অস্বাভাবিকভাবে ভালো ছিল। তার মনে হচ্ছিল জীবনে একটা রং লাগতে চলেছে। কোথায় তুমি দাসী? দাও, আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। কই? কি ব্যাপার, আজ সূর্য কোন দিক দিয়ে উঠেছে? তুমি নিজে থেকেই খাবার খেতে চাইছো? মনে হচ্ছে কোনো বিশেষ ঘটনা ঘটেছে। তুমি একদম ঠিক কথা বলেছ। আমার মন একটা বিশেষ পরিবর্তন ঘটেছে। মনে হয় আমি আমার মনের মানুষের দেখা পেয়ে গেছি। তার মানে রাজকন্যা কাকনমালার সাথে তোমার দেখা হয়েছে, তাই না? কাকনমালার সাথে আমার দেখা হয়নি, আমি অন্য একজনের দেখা পেয়েছি। তার নাম মেঘদূতী। সে পরীর রাজ্যের রাজকন্যা। এ কি করছো তুমি? তোমার মা যদি একবার জানতে পারে না, তাহলে তোমাকে মেরেই ফেলবে। তুমি তো জানো মানুষের সাথে পরীর বিয়ে কখনো সম্ভব হয় না। কেন দাসী? রাজকন্যা কোন দিক থেকে খারাপ? সে তো দেখতে অপূর্ব সুন্দরী, রূপ লাবণ্যে তার চারদিকে ঝলমল করছে। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হলো ছোটবেলা থেকে ওই রাজকন্যার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে আছে। একবার যদি তুমি রাজকন্যা কাকনমালাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করো, তাহলে ওই রাজ্য দখল করা খুব সহজ হবে, আর তুমি হবে দুটো রাজ্যের রাজা। খুব ছোটবেলা থেকে তুমি আমাকে মানুষ করেছ। তুমি খুব ভালো করে জানো ওসব রাজ্য আর রাজকন্যার প্রতি আমার কোনো লোভ নেই। আমি শুধু ভালোবাসা চাই। আমার জীবনটা যেন একেবারে পূর্ণ হয়ে যায়। যা খুশি তাই করো, কিন্তু ভেবে চিন্তে কাজ করো। রানীমা যেন একেবারে জানতে না পারে। ফুর্তিতে রাজকন্যা মেঘদূতী রাজ্যে ফিরে খুব খুশি ছিল। সে রাজ্যে ফিরে তার বাবার সাথে দেখা করতে গেল। বাবা, ও বাবা, আমি এসেছি বাবা। তুমি তো বলেছিলে আমি আমার মনের মানুষকে খুঁজে পাবো না, কিন্তু আমি তাকে ঠিক পেয়ে গেছি। বাহ, এ তো খুব ভালো খবর। কিন্তু তুমি যাকে পছন্দ করেছ সে কি জানে যে তুমি তাকে ভালোবাসো? বাবা, আমি তাকে এখনো মনের কথা খুলে বলিনি। সবেমাত্র আমাদের পরিচয় ঘটেছে। আমরা একে অপরকে আরো জানতে চাই, আরো বুঝতে চাই। দেখো মা, ভালোবাসার জন্য আবার তুমি নিজেকে হারিয়ে ফেলো না। এমনও তো হতে পারে তুমি যাকে ভালোবেসেছ সে অন্য কারো বাগদত্তা, অথবা সে তোমাকে চোখেও দেখে না। ও কথা বলো না বাবা। আমি রাজকুমার প্রতাপকে নিজের মন দিয়ে ফেলেছি। আমার আর অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওকেই বিয়ে করতে চাই। এটা নিয়েই তো আমার ভয়। মানুষ আর পরীর বিয়ে কখনোই সম্ভব নয়। তুমি হয়তো একজন মানুষকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করতে চাইছো, কিন্তু এমনও হতে পারে সেই মানুষটি কোনো পরীকে কখনোই বিয়ে করবে না। আমি আমার ভালোবাসা দিয়ে ঠিক ওর মন জয় করে নেব। কালকে আমরা আবার দেখা করব, আর আমি আমার মনের কথা ওকে ঠিক খুলে বলবো। আমি মন থেকে না মানলেও তুমি যাও। তুমি তোমার মায়ের সাথে দেখা করে এসো। গত দুদিন ধরে সে তোমার জন্য চিন্তায় একেবারে অস্থির হয়ে আছে। আমি তোর জন্যেই গত দুদিন ধরে চিন্তায় একেবারে অস্থির হয়ে গেছি। জানো মা, পৃথিবীতে এমন এক কাঠুরিয়ার বউয়ের সাথে দেখা হয়েছিল। ওরা খুব গরিব, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। দেখে এত মনটা খারাপ হলো। এরপর আমি আমার জাদুর আংটিটা ওদেরকে দিয়ে দিয়েছি। খুব ভালো কথা।
আমি খুশি হয়েছি, কিন্তু কাঠুরিয়ার বউয়ের খবর জেনে আমার কি হবে? আমি তো আমার মেয়ের খবর জানতে চাই। যে কারণে আমার মেয়ে পৃথিবীতে গিয়েছিল, সেই কাজটা কি হয়েছে? তোমার কথা শুনলে লজ্জায় মরে যাই। হ্যাঁ মা, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। ওর নাম প্রতাপ। সে উদয়গড় রাজ্যের রাজকুমার। সে তো অনেক বড় রাজ্য। ওই রাজ্যের রাজকুমার খুব ক্ষমতাশালী, কিন্তু ও কি জানে তুই ওকে ভালোবাসিস? না মা, সে এখনো জানে না যে আমি ওকে ভালোবাসি। খুব তাড়াতাড়ি আমি ওকে আমার মনের কথা খুলে বলবো। যখন ও জানতে পারবে তুই ওকে ভালোবাসিস, তখন সে রাজি না হয়ে থাকতেই পারবে না। আমার মেয়ের এমন চাঁদের মতো রূপ, যে কোনো পুরুষ আমার মেয়ের প্রতি ঠিক দুর্বল হয়ে যাবে। কি যে বলো না মা। দাও, এবার আমাকে কিছু খেতে দাও। 2 দিন ধরে আমি তেমন কিচ্ছু খাইনি। আহারে, আমার মেয়ের মুখটা শুকিয়ে গেছে দেখছি। ঠিক আছে, আমি তোকে খাবার দিচ্ছি। এদিকে পরের দিন সকালবেলা রাজকুমার প্রতাপ খুব সাজগোজ করে তৈরি হচ্ছিল। রাজকুমার, এই অবেলায় তুমি কোথায় যাচ্ছ? কাকনমালার সাথে দেখা করতে যাচ্ছ, তাই না? যাক, আমি খুব খুশি হয়েছি। এখন বলো তো, কাকনমালাকে তোমার পছন্দ হয়েছে? না না, মাকে কিছুই বলা যাবে না। আগে মেঘদূতির সাথে আমার ভালো করে কথা বলতে হবে। এরপর না হয় আমি মাকে সব আসল সত্যিটা জানাবো। রাজকুমার, তুমি আমার কথা শুনে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ মা, আমি কাকনমালার সাথে দেখা করতে যাচ্ছি। ভালোই হলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাদের বিয়েটা দিয়ে যেতে চাই। এতে করে আমাদের 2 রাজ্যের সম্পর্কই খুব ভালো হবে। তাছাড়া ওই রাজ্যের রাজা বলেছে, কাকনমালার সাথে তোমার বিয়ে হয়ে গেলে ওই রাজ্যের দায়িত্ব তোমাকে দিয়ে দেবে। তুমি এখনই বিয়ের কথা কিছু বলো না, আমাকে একটু সময় দাও। আগে আমি আর কাকনমালা নিজেদেরকে ভালো করে জানি। জানার সময় তো আর চলে যাচ্ছে না। কাকনমালার সাথে তোমার একবার বিয়েটা হয়ে যাক, এরপর দুজন দুজনকে খুব ভালো করেই জানতে পারবে। ঠিক আছে, তুমি যা খুশি তাই করো। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখন যেতে হবে। রানীমার সাথে কথা বলা শেষ করে প্রতাপ সেখান থেকে চলে গেল। আর কিছুক্ষণ পর সেখানে সেনাপতি হাতে একটা চিঠি নিয়ে এসে হাজির হলো। আপনার জন্য একটা চিঠি এসেছে, এই নিন। এটা হলো বিনোদপুর রাজ্যের রাজা কাকনমালার বাবার চিঠি। আচ্ছা, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমার ছেলেকে তার খুব পছন্দ হয়েছে, আর তাই বিয়ের তারিখ ঠিক করার জন্য উনি আমাকে চিঠি পাঠিয়েছেন। চিঠিটা আমি পড়েছি। সেখানে লেখা আছে, রাজকুমার এখনো এই রাজ্যে কাকনমালার সাথে দেখা করতে যায়নি। কি সব বলছেন আপনি? আবোল তাবোল। রাজকুমার আমাকে মাত্রই বলে গেছে সে কাকনমালার সাথে দেখা করতে গেছে। কিন্তু রাজকুমার কোনো একটা কারণে আপনাকে মিথ্যা কথা বলছে। কাকনমালার সাথে কখনো দেখা হয়নি, আর এজন্য সেখানকার মহারাজা আপনাকে চিঠি পাঠিয়েছে। এত বড় সাহস! আমার সাথে মিথ্যে কথা! যান সেনাপতি, এক্ষুনি যান। আপনি খুঁজে বের করুন ও কার সাথে দেখা করার জন্য এক্ষুনি বের হয়ে গেল, আর ওকে এখনই আমার সামনে এনে উপস্থিত করুন। রাজকুমার প্রতাপ এবং মেঘদূতী নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। আমি তোমাকে আমার মনের কথা খুলে বলতে চাই রাজকুমার। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? সত্যি তুমি আমাকে ভালোবাসো? বিশ্বাস করো, প্রথম দেখায় আমিও তোমার প্রেমে পড়ে গেছি। আমাদের ভালোবাসা কখনো পূর্ণতা পাবে কিনা আমি জানি না। একটা পরী আর একটা মানুষের প্রেম
কখনোই সম্ভব নয়। ভালোবাসা দিয়ে আমরা সবকিছুই জয় করে নেব। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি খুব তাড়াতাড়ি আমার মাকে তোমার কথা খুলে বলবো। পৃথিবীতে এসেছিলাম আমার মনের মানুষকে খুঁজে পাওয়ার জন্য, আর গতকাল আমি আমার বাবা মাকে তোমার কথা জানিয়ে দিয়েছি। এই বিয়েতে তাদের কোনো আপত্তি নেই। এ তো খুব ভালো কথা। চলো তাহলে আমরা দুজন ঘুরে বেড়াই, আজ দুজন আনন্দেই সময় কাটাই। এরপর আমরা বিয়ে নিয়ে পরিবারে কথা বলবো, কেমন? মেঘদূতী আর প্রতাপ যখন নিজেরা ভালোবেসে সময় কাটাচ্ছিল, দূর থেকে সেটা দেখছিল সেনাপতি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার, শেষ পর্যন্ত পরীর সাথে প্রেম ঠিক করে আছে। এখনই খবরটা দিতে হবে, দেখি রানীমা কি ব্যবস্থা নেয়। একসাথে দেখার পর সেনাপতি দ্রুত গেল রানীমার কাছে খবরটা পৌঁছে দিতে। জানি না এই খবরটা আমি আপনাকে কি করে দেব, কিন্তু সত্যিটা না জানিয়ে কোনো উপায় নেই। রাজকুমার একটা পরীর সাথে প্রেম করছে। এত বড় সাহস! মানুষ হয়ে শেষ পর্যন্ত কিনা পরীর সাথে প্রেম! আমার এতদিনের সব স্বপ্ন ও ভেঙে দিচ্ছে। রানীমা এত সহজে ওই পরীর কাছ থেকে রাজকুমারকে ফিরিয়ে আনতে পারবেন না। খুব কৌশল করে তাকে ফিরিয়ে আনতে হবে। আমি এখন কি করব সেনাপতি? আমি কি করে রাজকুমারকে ফিরিয়ে আনবো? আপনি রাজকুমারকে না জানিয়ে ওই পরীর সাথে দেখা করুন, আর তাকে বলুন যে রাজকুমারকে বিয়ে করতে গেলে তাকে মানুষ হতে হবে। রাজকুমারকে বিয়ে করার জন্য এটাই ওর একমাত্র শর্ত। এরপর কি হবে? এরপর দেখবেন মানুষ হতে না পারলে ও নিজেই রাজকুমারের জীবন থেকে সরে যাবে। তুমি আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছো। যাও, আগামী কালকেই ওই পরীর সাথে আমার দেখা করার একটা ব্যবস্থা করো। তুমি আমাকে চিনবে না। আমি এই উদয়পুর রাজ্যের রানীমা, আর তোমার প্রেমিক প্রতাপের মা। আমার অভিবাদন গ্রহণ করুন রানীমা। আমার সৌভাগ্য, আপনার সাথে আমার দেখা হয়েছে। তুমি কি করে ভাবলে আমি একটা পরীর সাথে আমার নিজের ছেলের বিয়ে দেব? আমার ছেলেকে বিয়ে করতে গেলে তোমাকে অবশ্যই মানুষ হতে হবে। কোনো পরীর সাথে আমি আমার ছেলের বিয়ে কখনোই দেব না। আমি কি করে মানুষ হব? কি করে সম্ভব রানীমা? পরীরা তো কখনোই মানুষ হতে পারে না। কি করে মানুষ হবে সেটা তো আর আমি জানি না। যদি কখনো মানুষ হতে পারো তাহলেই তুমি আমার ছেলেকে বিয়ে করতে পারবে। এখন আমি চলে যাচ্ছি। আমি অবশ্যই ফিরে আসব। আপনি আমাকে শুধু একটা দিন সময় দিন। কি হয়েছে রে মা? তুই ফেরার পর থেকে এভাবে কাঁদছিস কেন? সব কিছু শেষ হয়ে গেছে মা। আমার সব কিছু, আমার সব স্বপ্ন ভেঙে গেছে। রাজপুত্রের মা বলেছে যদি আমি মানুষ হতে না পারি তাহলে তার ছেলের সাথে আমার বিয়ে দেবে না। কি বলছিস কি তুই? একটা পরী হয়ে তুই আবার কি করে মানুষ হবি বলতো? এই যে কখনোই সম্ভব নয়। জানি মা, এ কিছুতেই সম্ভব নয়। আর তাই তো আমার মন একেবারে ভেঙে গেছে। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। আমি আগামীকাল তোকে নীলপরীর কাছে নিয়ে যাব। নীলপরী হলো পরীরাজ্যের সবচেয়ে শক্তিশালী পরী। সে নিশ্চয়ই কোনো একটা উপায় বার করে দেবে। পরের দিন পরীরানী মেঘপরীকে নিয়ে নীলপরীর কাছে গেল। নীলপরী সবকিছু শুনে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি।
কিন্তু একটা শর্ত আছে, তা হলো পরী থেকে মানুষ হলে তোমার সমস্ত রূপ সৌন্দর্য হারিয়ে যাবে। না না, তুই রাজি হোস নে মেঘপরি। তোর সৌন্দর্য হারিয়ে গেলে রাজকুমার তোকে স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করবে না। রাজকুমারকে একদম চেনো না মা। যদি আমার রূপ সৌন্দর্য সব হারিয়ে যায় আর আমি মানুষ হয়ে যাই, তাহলে আমাকে সে নিশ্চয়ই বিয়ে করবে। ঠিক আছে, আমি তোমাকে জাদু মন্ত্র বলে পরী থেকে মানুষে পরিণত করছি, কিন্তু মনে রেখো, এই চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে গেলে তুমি কিন্তু আর ফেরত পাবে না। এরপর মেঘদূতী চিরতরে পরী থেকে মানুষে পরিণত হলো। আর তারপর সে দেখা করতে আসে রাজকুমার প্রতাপের সাথে। কি ব্যাপার মেঘদূতী, তুমি মাথায় এমন ঘোমটা দিয়ে রেখেছো কেন? তোমাকে দেখে তো চেনাই যাচ্ছে না। তুমি আমাকে ক্ষমা করে দাও রাজকুমার। আমার চেহারার রূপ সৌন্দর্য সব নষ্ট হয়ে গেছে। আমি পরী থেকে পুরোপুরি মানুষে পরিণত হয়েছি। ছি, এসব আমি কি দেখছি? তোমার চেহারা পুরোপুরি বিকৃত হয়ে গেছে। আমি তো তোমার দিকে তাকিয়েই থাকতে পারছি না। প্রতাপ, আমি জানি তুমি সৌন্দর্যের পূজারী নও। তুমি আমার ভেতরের মানুষটাকে ভালোবাসবে, আর তাই তো আমি পরী থেকে মানুষে রূপান্তরিত হয়েছি। আমি তোমাকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তোমাকে স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমাদের রাজ্যে এরকম কাদাকার রানীকে কেউ মেনে নেবে না। আমি চলে যাচ্ছি আমি। তুমি আমাকে ছেড়ে যেও না প্রতাপ, যেও না। তুমি চলে গেলে আমি কি করে থাকবো? তোমার জন্যই তো আমি আজ সব কিছু হারালাম। পরী থেকে মানুষ হয়ে নিজের রূপ সৌন্দর্য সব কিছু হারালাম, নিজের পরিচয়টাও নষ্ট করলাম। আর তুমি কি না আমাকে ছেড়ে এভাবে চলে যাবে? এই চেহারা নিয়ে আর এত অপমান নিয়ে আমি আর পরীর রাজ্যে ফিরে যেতে পারবো না। এর চেয়ে বরং আমি আমার জীবনটাই শেষ করে দিই। রাজকুমার প্রতাপের কাছে থেকে এমন অপমান সহ্য করতে না পেরে মেঘদূতী দিঘিতে ঝাঁপিয়ে পড়ল, আর সেখানে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল।